এবং রায়হানের গর্ভধারিণী দুঃখিনী মা। আমরা এই মুহূর্তে এসেছি ওনাদের বাসায় এবং এই মুহূর্তে আমরা জানব যে বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তাব কিন্তু এসেছে। আমরা রায়হানের গর্ভধারিণী মায়ের কাছ থেকে আমরা জানবো। এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবেন রায়হানের গর্ভধারিণী মা, আপনাদের সম্মুখে আছেন এবং এই দুঃখিনী মা দীর্ঘ 1 বছর ধরে কিন্তু কেঁদে কেঁদে যাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইভটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যে এখনো বারবার আমার খবর নেওয়ার জন্য বারবার আপনারা কষ্ট করিয়া আমার পাশে আসেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এই কথা প্রথমেই বলতে চাই, সে যেদিন আমার বাচ্চাটাকে মারে পরের দিন সে উড়ালো কীরকম 3বারে 3টা নিউজ উড়ালো। আবার মারার পর সে আবার পালিয়েও গেল। আবার পালানোর পর আবার সে বললো যে তারে 2জন মাসে ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন যে পালিয়ে যাওয়ার জন্য, আবার ফিরেও এলো। সে প্রথম থেকেই নাটক আরম্ভ করছে। সে প্রথম থেকেই নাটক যেগুলা করতেছে, সে তো নাটকের সাথে জড়িত, অনেকদিন যাবৎ সে নাটকের সাথে জড়িত, যার কারণে সে প্রথমেই আমার ছেলেটাকে নিল দরিয়া নিয়ে সে 10 টাকার দাবি করলো। আবার আমার ছেলেটা নানান রকম কথা উড়ালো। আবার সে নিজে ধরাও খেলো। এখন আবার প্রায় 2-3 মাস যাবৎ সে নানান রকম আমার প্রস্তাব দিতেছে, নানান রকম কথাবার্তা বলতেছে, নানান রকম আপোষের জন্য আছে। তো এইগুলো সবগুলো তার নাটক, কিন্তু তার নাটকের শেষ নাই। আমি বলতে চাই তার নাটকের শেষ কোথায়। আর একটা জিনিস, একটা কথা শুনে রাখেন আপনারা, আমরা সিলেটে আমরা কোনোদিনও কারো কাছে কোনোদিন কোনো কারণে বিক্রি হই না। আর অন্যরা বিক্রি হয় কিনা জানি না, তো আমার যে রায়হানটা আজ 1 বছর থেকে, গত 10 তারিখে আমার রায়হানের 1 বছর হয়েছে, কিন্তু 10টা মিনিটের জন্য আমার রায়হানরে আমি বলতে পারি নাই। আজও আমার 10টা মিনিটের জন্য তার কথা আমার ভুল পড়ে না। তাইলে আপনারা বুঝলেন কেমনে যে তার নাটকের সাথে আমি অভিনয়ে তার নাটকের ডায়লগ সাজাবো, এটাও বুঝলেন কেমনে। সে আমার ছেলেটাকে মারলো, আবার কলিজা ছিনিয়ে নিল, সে আমার কলিজাটা ছিনিয়ে দিছে কি। তারপর আবার সে আমারে নানান রকম কথাবার্তা বলে আমাকে বারবার ডিস্টার্ব দিচ্ছে। তবে আমি মনে করি তার এই নাটকটা, আমি কিন্তু নাটকে নাই, আমি কিন্তু সত্য বিচার চাই। আমি তার নাটকের সাথে নাই, সে তার নাটক করে যাও। আমি কিন্তু শুধু আমি বিচারটা চাই এবং দ্রুত বিচারটা চাই, যাতে আমি আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, আমি আর কোর্টে কাছারিতে মানুষের টেঙ্গে টেঙ্গে যাইতে না হয়। খালা, একটা বিষয় আমরা একটু ক্লিয়ার জানতে চাই। নাটকের যে বিষয়টা বলছেন, এটা আপনি সম্ভবত যে রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এই বিষয়ে সম্ভবত বলছেন। জি, সে বারবার একবার রায়হানের বউকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, একবার আপোষ হওয়ার জন্য তার বাবা মাকে আমার বাগনার কাছে পাঠাচ্ছে, এই একবার বলছে আমার দায়িত্ব, আমার বউয়ের দায়িত্ব, আমার নাতিনের দায়িত্ব নিবে। যে কিছু যে কথা আমি বলবো, সে তার বিনিময়ে সে আমার কাছে আপোষ হবে, আমি তারে মাফ করে দিতাম। তাইলে সে যদি দোষী নাই, আমার ছেলে যদি সত্যি সিদ্ধাইকারী হতো আর সে যদি দোষী না, তাহলে সে কেন আমার কাছে মাফ চাইবে, কেন সে বারবার আমাকে ডিস্টার্ব করবে এরকম কথাবার্তা বলে। আর আমার ছেলেটাকে যখন সে দরিয়া নিল, সে টাকা দাবি করলো, তাহলে আমার ছেলে ছিনতাইকারী হলো কেমনে? সে তো নিজেই একটা চাঁদাবাজি। সে যদি চাঁদাবাজি না হয়তো আমার ছেলেটাকে নিয়ে টাকা দাবি করলো, আমরা টাকা নিয়ে যেতে যেতে আবার মেরেও বললো, আবার হিমাগারে নিয়ে রাখলো মেডিকেলে এবং বললো সে হার্ট অ্যাটাকে মারা গেছে, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে তো প্রথম থেকেই তো সে নাটক শুরু করছে। আচ্ছা খালা, একটি বিষয় আমরা জানতে চাই, সেই বিষয়গুলো তো আমরা না, তো তার সারা দেশবাসী দুনিয়ার মানুষ জানে যে রায়হান কি অবস্থা ছিল, কি অবস্থা তাকে ধরা হয়েছে, এবং রায়হানের হত্যার বিচারের দাবিতে কিন্তু সবাই আন্দোলন করেছে। তা আমরা এখন সামনের দিকে যাই। আমরা জানতে চাই যে বিচার কার্যকর নিয়ে আদালতের এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? আমি আদালতে একটাই, আমি সবার কাছে, আমি শুধু দেশে বিদেশে
এবং যত আইনজীবী, যত পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনজীবী সবার কাছে আমি হাত জোর করে প্রার্থনা করে বলছি, আমি তার নাটকের মধ্যে নাই। আমি শুধু চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যতজন আমার ছেলেরে মারার পিছনে ছিলেন, এই যে 6জন আছেন না 5জন আছেন এই জেল হাজতে, এবং নুমান আছেন বাইরে কি কোথাও জানি না, সে পলাতক, তাকে ধরে অতি শীঘ্র তাকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো করা হোক। এবং এদেরকে যতক্ষণ পর্যন্ত বিচারের কাঠগড়ায় না দাঁড়িয়ে, যতক্ষণ পর্যন্ত এদেরকে বিচারের আওতায় না আনছেন, ততক্ষণ পর্যন্ত দেশবাসী শান্তি নাই, আমার মনেও শান্তি নাই। আর আমি এই কথা বলতে চাই, আমার ছেলেটাকে মাত্র 3 ঘন্টা সে মারলো, 3 ঘন্টা সে মেরেই ফেললো, আমাদেরকে দেখার সুযোগ দিল না। তাহলে এই খুনিদেরকে আজ 1 বছর ধরে তাদেরকে রাখা হয়েছে। আমার মনে হয় ওদের একটা পশম, একটা লুমস তাদের গায়ে তাকে জড়ে নাই। আমার ছেলেটাকে মারা হইলো মাত্র 3 ঘন্টায়, কিন্তু এই খুনিরা রে আমার মনে হয় 1 বছরের মধ্যে তাদের গায়ে থেকে একটা লুমও, একটা পশম উঠে নাই। তাহলে এইটা কি দুনিয়ার বিচার? দুনিয়ার বিচার যদি বিচারই হয়, মার্ডারের বদলা মার্ডার, খুনের বদলা খুন। তারা চাক্ষুষ প্রমাণ, তারা আমার ছেলেটাকে মারলো, অ্যাটেম্প টু মার্ডার। কিন্তু এদের বিচার হইতেছে আইনের মাধ্যমে। আজ 1 বছরের পর আমার চার্জেসটা শুধু দাখিল হইল। এই পর্যন্ত যে আপনার বিচার যতটুকু হয়েছে, বিচার কার্যকর শুরু হতে হতে লেট হয়েছে, বা করোনা মহামারীও ছিল, জি, অনেক সময় আদালতও বন্ধ ছিল, লকডাউন ছিল, তো সব মিলিয়ে এখন পর্যন্ত গত পরশুদিন আপনি মানববন্ধন করেছেন আপনার সন্তানের 1 বছর মৃত্যু বছর পালিত হয়েছে। এখন পর্যন্ত আপনি কি ভাবছেন বিচার নিয়ে, মানে কতটুকু আশাবাদী আছেন যে আপনি ন্যায় বিচার পাবেন? আমি আশাবাদী। দেখেন, আমার এই রায়হানের মার্ডারটা একটা সাধারণ মার্ডার নয়, একটা সাধারণ মার্ডার নয়। এটা এমন একটা মার্ডার হয়েছে যা স্বাধীন হওয়ার পর দেশ এইরকম মার্ডার হয় নাই। যখন এই আমাদের স্বাধীন হওয়ার আগে, যখন 71 সনে যেই রকম আন্দোলন হয়েছিল, যেই রকম মার্ডার হয়েছিল, যুদ্ধ হয়েছিল, কিন্তু সেই যুদ্ধ কোনো এই লোককে এইরকম মারা হয় না যে হাতের নখগুলা কেটে তোলা হয়েছিল এবং পাগুলা কেটে রাখা হয়েছিল। এইরকম মার্ডার কোনোদিন কাউরে হয় নাই। কিন্তু আমার ছেলেবেলা এই যে মার্ডার হয়েছিল, এটা কিন্তু অন্যতম একটা মার্ডার। এই মার্ডারটা কোনো সাধারণ মার্ডার না। তাই আমি বলবো এই মার্ডারের বিচার অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী তাকে ধরিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ধরিয়া, যত আইনজীবীরা আছেন, পররাষ্ট্রমন্ত্রী, সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি। এবং উনাদের নজর আছে আমার এই মার্ডারের প্রতি। উনাদের নজর আছে বলে এই আকবরকে ধরা হয়েছে। উনাদের নজর আছে বলে এখন আমি আশাবাদী। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এসে আমার বাসায়, স্বরাষ্ট্রমন্ত্রী এসে আমাকে বলছিলেন, আব্দুল মুমিন খান, যে এই রায়হানের মার্ডারের যে প্রত্যক্ষ দোষী যারা আছেন, ওদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত উনারা আমার পাশে থাকবেন। তা আমি আশা রাখছি উনাদের মাধ্যমে আমি বিচারটা, সুবিচার পাবো। আমি আশাবাদী, এখন পর্যন্ত আমি আশাবাদী উনাদের মাধ্যমে আমি সুবিচার পাবো। একটি বিষয় আমরা জানতে চাই, আমরা ইদানিং ছোটখাটো কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে আপনার মামলার আরেকজন আসামি পলাতক রয়েছেন। সেই আসামি আমরা দেখেছি কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে নিউজ আসছে সে ফ্রান্সের প্যারিসে আছে, তো এটা আমরা দেখেছি। তো এই বিষয়ে আপনার কি বক্তব্য, আপনি কি ধারণা করেন, বা এই বিষয়ে আপনার কোনো দায়িত্বশীলদের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে কিনা? অবশ্যই আমি এই ব্যাপারে আমি এখনো সঠিক জানি না সে কোন দেশে আছে, সেইটা জানাবেন এই আপনাদের ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের। যে বড় এই মার্ডারের বড় যে প্রত্যক্ষদর্শী আকবর, ওকে যখন ধরে আনা হয়েছে, তাহলে অবশ্যই নুমানকেও ধরে আনা যাবে। এইটা কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন, এদের কাছে এইটা কোনো ব্যাপার না। ওনারা যদি চেষ্টা করেন, ওনারা যদি এই বিচার, এই মার্ডারের প্রতি সুবিচার করেন, এবং ওনারা যদি আমার প্রতি সদয় হয়, তাহলে অবশ্যই ওনারা আনতে সক্ষম হবেন। এবং দেশে বিদেশে আমাদের দেশের অনেক লোক আছে, প্যারিসে আছে, নানান দেশে আছে। ওনারাও যদি মনে করেন এই রায়হানের খুনি কোনো দেশে গিয়া পালিয়ে থাকতে পারবে না, আমরা সহযোগিতা করব। এই যত ভাই বাগনা বাতি যারা যেই দেশেই থাকুন না কেন, সেই দেশ থেকে এই আকবর, যে এই নুমান যেখানেই থাকুক, আপনারা সহযোগিতা করবেন। আপনারা যখনই তাকে পাবেন, হয়তো সে ফেস বদলাইয়া থাকতে পারে, দেখছেন আকবর কিভাবে ফেস বদলাইয়া ছিল, নুমানও হয়তো সেই ফেস বদলাইয়া থাকতে পারে, হয়তো দাড়ি রাখতে পারবে, বা নানান রকম নানান ফেসে সে থাকতে পারে। আপনারা যেই সময় যেইখানে পাবেন তাকে দেখবেন।
আপনারা যে কোনো চ্যানেলকে ফোন দিবেন না, আমার নম্বর তো সারা সোশ্যাল মিডিয়ার সব জায়গায় চলে গেছে। আমার মাধ্যমে নয় আপনারা খবর দিবেন, কিংবা প্রশাসনের মাধ্যমে খবর দিবেন, যে কোনো পেপারের মাধ্যমে আপনারা খবর দেবেন। আমি সবার কাছে আমি হাত জোর করে বলছি আপনারা আমাকে এই কৃতজ্ঞতার করেন। কারণ কোনো দেশে এই যে আপনারা দেখছেন কুমারগাঁওয়ে রাজন হত্যা হয়েছিল, সেই রাজন হত্যার আসামি ছিল সৌদিতে। সেই রাজন হত্যার আসামিকে ধরিয়ে আনা হয়েছে সৌদি থেকে। তাহলে এই একবারও যেখানে থাকুক না কেন, আপনারা যদি বাঙালি পারে না এমন কোনো কিছু নাই, বাঙালি যেখানে যায় সেইটাই চায় সেইটাই পারে। তাই আপনারা অবশ্যই যদি চেষ্টা করেন, এই মান যেখানে থাকুক আপনারা চেষ্টা করে ওকে যেখানেই দেখবেন আপনারা যে কোনো মাধ্যমে আপনারা এই খবরটা পৌঁছাবেন। খালা, আপনার শেষ একটি প্রশ্ন করতে চাই। আমরা মানববন্ধনে দেখেছি আপনার একমাত্র নাতনি জি আলফা, রায়হানের একমাত্র মেয়ে, যার বয়স ছিল 2 মাস। কিন্তু গতদিন দেখলাম আলফার হাতেও একটি ব্যানার ছিল, তার বাবার হত্যার বিচারের দাবি সে করছে। তো সেটা কিন্তু অনেকেরই নজর কেড়েছে, অনেকের হৃদয়ে আঘাত লেগেছে। আসলে সেই দিনটা আপনারা কিভাবে পার করেছেন, যেই সময়টায় একজন মা বাবা আশা করেন যে সন্তানের জন্মদিন পালন করবেন, আর সেই সময় আপনি সন্তানের মৃত্যুর বছর পূর্তি পালন করেছেন, সেই সময় অনুভূতিটা কি ছিল আপনার? আমি আমার রায়হানের 19শে ফেব্রুয়ারি হইলে আমি খুব ধুমধাম করে তার বার্থডে পালন করতাম। কিন্তু আপনারা দেখেছেন গত 19শে ফেব্রুয়ারি গেছে, আমার চোখের পানি ঝরছে, আমি পারি নাই কোনো কিছু করতে। আরে 10ই অক্টোবর গেল, আমি যেই নাতনি আমার কুলে থেকে বড় হবে, বাবার আঙ্গুল ধরে হাঁটবে, সেই নাতনিটা শহীদ ময়দানে গিয়ে তার বাবার খুনিদের ফাঁসির দাবিতে দাঁড়িয়েছে। তাহলে আপনারাই বুঝেন আমি কিরকম ভাবে আছি এবং কিরকম ভাবে আমার নাতনি কিভাবে বড় হবে। আমার যখনই দেখি আমি অন্য ছেলেরা তাদের বাচ্চা কাছে নিয়ে আঙ্গুলে ধরে হাঁটে, তখন আমার মনের মধ্যে নানান রকম প্রশ্ন জাগে, আমার ছেলে তো এরকম করতো। কিন্তু আস্তে আস্তে মেয়েকে নিয়ে আঙ্গুলে হাঁটবে, তাই এই বয়সে এই বাচ্চা এখন বুঝতেছে না। যখন সে তার বুঝবে তখন তার মনের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি হবে, সেই আতঙ্ক নিয়ে সারা জীবন সে বেঁচে থাকবে এবং এইটাই বলবে যে হয়তো আমার দাদি মনে হয় আমার আব্বাকে খেয়াল করে দেয়। কিন্তু আমি আর কি বলবো, আমার ছেলে কতদিন যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হয় ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। বললাম না যে 10 মিনিটের জন্য আমি আমার বাচ্চাটাকে বলতে পারি না। আজ একটা বছর হয়ে গেছে, আমার মনে হয় হয়তো কালকে এই ঘটনাটা ঘটছে। এখনো চোখ মুজলে দেখি তার শরীরের যে ইতিহাসগুলা, যার কারণে আমি আজকেও পুলিশ লাইনে গিয়ে আমি গেছি। 8টার সময় আমি কিন্তু পুলিশ ফাঁড়ির দিকে তাকাই না কোনো সময়, ওইদিকে তাকালেই আমার শরীরের মধ্যে যে একটা এমন একটা অস্বস্তি জাগে, সেই অস্বস্তিটা আমি সইতে পারি না বলে এইদিকে আমি তাকাই না। এখন পর্যন্ত আমার মনের মধ্যে যে হতাশ আছে, আমার বাচ্চাকে যে অবস্থায় দেখছিলাম সেইটা এখনো আমি বলতে পারছি না। জানি না মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারবো কিনা, তাই সমস্ত দেশবাসীর কাছে বলবো আমার এই রায়হানের খুনিদেরকে যেইখানে দেখবেন, এই নুমানকে যেইখানে দেখবেন আপনারা ধরিয়ে দিবে। আর সবাই যেন আমার এই রায়হানের খুনিদের যতক্ষণ বিচার না হয় ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা আগেও ছিলেন এখনো আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এখনো আপনারা আমার খবর নেন এবং আপনার এই চ্যানেল থেকেই আমি এত কিছু সামনে আগ বাড়তে পারছি। আপনারা আমার পাশে থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আগামীতে কোনো ধরনের কোনো কর্মসূচি বা এই বিষয়ে কিছু আছে কিনা আপনার কাছে? আমার কাছে কোনো কর্মসূচি এখনো নাই, তবে বর্তমানেও কিছু নাই, তবে যদি কোনো কিছু দেখি আমি ব্যবস্থা নেব। ধন্যবাদ খালা। আমি সংক্ষেপে আপনার কাছ থেকে একটা জিনিস জানবো যে আপনি একটু আগে আমরা চ্যানেলের বিষয়ে আপনি প্রত্যয় ব্যক্ত করছেন। আপনি জানেন যে দেশর এবং প্রবাসর
অসংখ্য আফম জনতা কিন্তু এই রায়হানর হত্যাকাণ্ড নিয়ে কিন্তু তারা প্রতিবাদের জোর তুলছিল। প্রবাসী অনেক ভাই বোনেনতে এবং দেশের অনেক ভাই বোনেনতে তার উদ্দেশ্যে আপনার কথাটা কিতা থাকবো? আমি দেশে বিদেশে প্রবাসে যেখানে যে থাকো, যত ইউটিউব চ্যানেল, যত ফেসবুক চ্যানেল, যত মিডিয়া ভাইরা, বাতিজা বাগনারা, যত টিভি চ্যানেলরা সবাই আমার পাশে ছিলেন বলে আমি এতটুকু সামনে আসতে পারছি, এবং আপনাদের মাধ্যমে আমি সহযোগিতা পেয়ে এতটুকু আকবরকে ধরা হয়েছে এবং এই আসামিদেরকে জেল হাজতে নেওয়া হয়েছে। এবং আমি বলবো যে আপনারা আছেন বলে এখনো আমি ঠিক আছি, আর আপনারা আমার পাশে সবসময় থাকবেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এবং আপনাদেরকে কি বলবো, আর আমার ছেলের চেয়ে অনেক কেউ আছেন ছোট, কেউ আছেন বড়, কিন্তু আমি মনে করি আমার রায়হানের প্রতি সবার যে মায়া মহব্বত আছে বলে, এবং দেশের বিচারের জন্য এবং এই মার্ডারের বিচারের জন্য আপনারাও আমাকে সহযোগিতা করতেছেন। এর জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, বিগত একটা বছর গেছে, কিন্তু এই একটা বছরে অনেক মামলা 1 বছরে নিষ্পত্তি হয়ে যায়, কিন্তু আমার 1 বছর চলে গেছে শুধু চার্জশিট দাখিল হইতে। কিন্তু তার বাদেও আমি কিন্তু আশা ছাড়ি নাই। এখনো আমি আশাবাদী যে আমার এই মামলাটা, আমার এই বিচারটা আমাদের সব যত আইনজীবীরা আছেন এবং আমাদের রাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনিও আমাদের এই মামলার প্রতি সুনজর সুনজর দিয়েছেন এবং সুনজর আছে। এর জন্যই এদেরকে ধরা হয়েছে এবং এই বিচারটা আমি আশা করছি উনাদের মাধ্যমে, উনাদের সুনজরের মাধ্যমে আমার বিচারটা, আমি এদেরকে ফাঁসির রায় যেন আনা হয়, এইটাই আমি দাবি করি। খালা, এটা একটা বিষয়, আমরা যেহেতু আপনি আবার বিচারের বিষয় নিয়ে আসছেন, এই যে পলাতক আসামি থাকা অবস্থায় আমার সম্ভবত মামলার কার্য শুরু হয় না, সে বিষয়ে কি আপনার আইনজীবীর সাথে কোনো কথা হয়েছে? এর আদালত তো তাদের ভিন্ন ধারা রয়েছে, সেই ধারায় বিচার শুরু হতে পারে, এই ধরনের কোনো কথাবার্তা হয়েছে কিনা? যদিও পলাতক আসামি পলাতক রয়েছে, পলাতক আসামি পলাতক থাকুক, ওকে যে সময় পারেন ধরে আনবেন। আশা করছি ওনারা শিগগিরই ধরবেন, তবে অন্যদের মামলাও যেন শুরু হয়, কারণ একজনের অপেক্ষায় তো 5 জনকে ছাড় দেওয়া যায় না। 5 জন যেহেতু আছে, 5 জনের বিচারটাই আরম্ভ হোক, আর উনাকে যখন ধরবেন উনার বিচারটাও আরম্ভ হোক। আইনের ধারায় আপনি চাচ্ছেন আইনের যে দ্বারাই বিচার শুরু হবে, সবকিছু যেন বিচার প্রক্রিয়া শুরু হয়। প্রিয় দর্শক, কথা বলছিলাম সিলেটের চাঞ্চল্যকর হত্যা। 2020 সালের অক্টোবর মাসে পুলিশ ফাঁড়িতে বন্দরবাজারে নিহত হয়েছিলেন আকালিয়া নেহারিপাড়ার যুবক রায়হান। আমরা সেই রায়হানের গর্ভধারিণী মায়ের সাথে এতক্ষণ কথা বললাম, মামলার অবস্থা এবং পরিস্থিতি সব বিষয়ে কিন্তু কথা বলেছি। কিন্তু কষ্ট একটাই যে রায়হানের আম্মার কান্না এখনো থামছে না, তিনি অজোরে কান্না করছেন। এখনো 1 বছর থেকে তিনি কান্না করে করে আসছেন। আমরা যত সময় ওনার কাছে গেছি সব সময় দেখেছি তিনি কিন্তু কান্না জড়িত কণ্ঠে কথা বলছেন। আসলে মায়ের বুকের যে কষ্ট, সেই কষ্ট কখন আল্লাহ তাআলা নিভাবেন একমাত্র আল্লাহই বলতে পারেন। কারণ তরতাজা যুবক বা সন্তানের কাছে, মায়ের কাছে সন্তানের লাশ এত ভারী, এত কষ্টের, সেটা এই মাকে দেখলেই বোঝা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন আর অন্যায়ের প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ।